প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সবুজ মণ্ডল, সহকারী শিক্ষক, বাগডাঙ্গা দেওয়াগোলা মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গ্রামার থেকে টেন্স সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আমার আলোচনাটি শুনবে এবং উপভোগ করবে। তো আমরা আজকের এই ক্লাস থেকে কি শিখতে পারবো চলো একটু দেখে নিই। লার্নিং আউটকাম। You will be able to describe about the structures of various types of past tenses. তোমরা বিভিন্ন প্রকার past tense-এর গঠন সম্পর্কে বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই ছবিটি দেখি। কি দেখা যাচ্ছে? টেবিল অফ ভ্যারিয়াস টেন্সেস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি টেন্স সম্পর্কে এর আগে আরো 2টি ক্লাস নিয়েছি, যার পার্ট 1-এ টেন্স কি এবং টেন্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। সেকেন্ড পার্টে, পার্ট 2-তে প্রেজেন্ট টেন্সের 4টি রূপ নিয়ে আমি আলোচনা করেছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছি। তাহলে বুঝতে পারছো আমি কোনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমি পাস্ট টেন্সের এই যে 4টে ভাগ আছে বা 4টে রূপ আছে, এই 4টি রূপ নিয়েই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো আজ তোমাদের সামনে আমি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। তাহলে আমাদের প্রথমে আসছে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। The tense which denotes an action in the past time or past habit is called past indefinite tense, অর্থাৎ যে টেন্স অতীত সময়ের বা অতীতের অভ্যাসগত কোনো কাজকে বোঝায় তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল, লে, লাম ইত্যাদি থাকে। এর গঠনটা কেমন হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসবে এবং শেষে অতিরিক্ত আর যে অংশটা থাকবে সেটা বসবে। তাহলে চলো আমরা উদাহরণ দেখে নিই। প্রথমে আছে আই রোট এ লেটার, তারপর আছে দে ফিনিশ দেয়ার ওয়ার্ক, তারপরে আছে হি উড ওয়াক ফর অ্যান আওয়ার ইন এভরি মর্নিং। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো স্ট্রাকচারে আছে প্রথমে সাবজেক্ট, তারপর প্রিন্সিপালের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট বা এক্সটেনশন যা থাকুক আর কি। তো আমরা প্রথম সেন্টেন্সটাই লক্ষ্য করি। প্রথমে আছে আই, আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে আছে রোট, এটা হচ্ছে ভার্ব, তারপরে এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যেটা আমরা বলি। দ্বিতীয় সেন্টেন্সে আছে দে, এটা সাবজেক্ট, তারপর আছে ফিনিশড, ভার্ব এবং শেষে আছে দেয়ার ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যাই বলি। এবং শেষ যে সেন্টেন্সটি রয়েছে সেখানে প্রথমে রয়েছে হি, তারপরে মডাল উড, তারপরে প্রিন্সিপাল ভার্ব ওয়াক, তারপরে আছে ফর অ্যান আওয়ার ইন এভরি মর্নিং,
তার এটা এক্সটেনশন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সের গঠন প্রায় একই রকম, বাট তৃতীয় সেন্টেন্সে যে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই এখানে প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে, আমি একটি চিঠি লিখেছিলাম, দে ফিনিশ দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজটি শেষ করেছিল। হি উড ওয়াক ফর অ্যান আওয়ার ইন এভরি মর্নিং, তিনি প্রতিদিন সকালে 1 ঘন্টা করে হাঁটতেন। প্রথম সেন্টেন্স এটাই নর্মালি একটা অতীতকালের ঘটনার উল্লেখ রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সেও ঠিক তাই, বাট তৃতীয় সেন্টেন্সে অতীতকালেরই ঘটনা, কিন্তু ঘটনাটা নিয়মিত করতেন, অর্থাৎ অভ্যাসগত ভাবে করতেন। অর্থাৎ আমরা এখানে সংজ্ঞার মধ্যে যেটা দেখেছি, অতীতের অভ্যাসগত কোনো কাজ, অতীতের অভ্যাসগত কাজের উদাহরণ হচ্ছে এই তৃতীয় সেন্টেন্স। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা পরে দেখি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডিড নট, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। চলো আমরা উদাহরণটা লক্ষ্য করি। I did not write a letter. He did not finish the work. I did not write a letter. আমি চিঠি লিখেছিলাম না। I did not finish the work. আমি কাজটি শেষ করেছিলাম না। নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সটা সম্পূর্ণরূপে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসরণ করেই গঠিত হয়েছে। কিন্তু এখানে তোমাদের একটা কথা জানা দরকার, যদি ওয়াজ বা হ্যাড প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ওয়াজ বা হ্যাড প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে নেগেটিভ করার সময় ডিড নট না বসিয়ে ওই ওয়াজ বা হ্যাডের পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আর পরবর্তীতে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কিরূপ হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে একটা ডিড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ এবং সবশেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। যেমন ডিড আই রাইট এ লেটার, ডিড ই ফিনিশ দ্য ওয়ার্ক, ডিড আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখেছিলাম। ডিড দ্য ফিনিশ দ্য ওয়ার্ক জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ ইন্টারোগেশন, জিজ্ঞাসা। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। এখানেও দুটো উদাহরণ রয়েছে, দুটো উদাহরণে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, অতএব এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে গঠন রয়েছে, প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম প্লাস তারপরে বাকি অংশ যদি থাকে এবং সবশেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচার অনুসরণ করা হয়েছে সেটা এখানে সম্পূর্ণরূপে অনুসরণ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আশা করি তোমরা কিছুটা হলেও ধারণা লাভ করলে। পরবর্তীতে তোমরা আরো চেষ্টা করবে, আরো জানতে পারবে। আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, the tense which denotes an action was continued for some time in the past is called past continuous tense. যে টেন্স অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম এরকম থাকে, এরকম থাকলে আমরা বুঝবো সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা
স্ট্রাকচারগুলো দেখব। স্ট্রাকচার দেখে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াজ বা ওয়্যারের একটা বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসবে এবং তার সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং সবশেষে অবজেক্ট বা এক্সটেনশন বসবে। যেমন I was preparing my lesson, আমি আমার পড়া তৈরি করিতেছিলাম। He was eating rice, সে ভাত খাইতেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যারের একটা, তারপরে এখানে ওয়াজ, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত, প্রিপেয়ারের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রিপেয়ারিং, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটি এখানে অনুসরণ করা হয়েছে যথাযথভাবে। আমরা পরবর্তী সেন্টেন্সটাকে লক্ষ্য করি। প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ওয়াজ আছে, তারপরে ইট প্লাস আইএনজি ইটিং আছে, তারপরে রাইস আছে। পরবর্তী সেন্টেন্সেও আমরা দেখলাম কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটি এখানে রয়েছে সেটা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে ওয়াজ বা ওয়্যারের যেটা থাকবে সেটা বসবে এবং তারপরে একটা নট বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে এবং সবশেষে অবজেক্ট বা এক্সটেনশন বলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটি রয়েছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্রায় একই স্ট্রাকচার রয়েছে। এখানে নেগেটিভ সেন্টেন্সে শুধুমাত্র একটি নট অতিরিক্ত যোগ করেই নেগেটিভ করা হয়েছে। নটটি বসবে কোথায়? ওয়াজ বা ওয়্যারের যেটা থাকবে তারপরেই একটা নট বসবে, অর্থাৎ ওয়াজ বা ওয়্যার অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে একটা নট বসিয়ে দিতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে একটা নট যোগ করে দিলেই নেগেটিভ হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বের পরে একটা নট যোগ করে দিলেই সেটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। যেমন I was not preparing my lesson, আমি আমার পড়া তৈরি করিতেছিলাম না। He was not eating rice, সে ভাত খাইতেছিল না। আমরা একটু লক্ষ্য করি, প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে আই, তারপরে ওয়াজ বা ওয়্যারের একটা অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে নট, এখানেও নট আছে, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি, এখানে প্রিন্সিপাল ভার্ব প্রিপেয়ার, তার সঙ্গে আইএনজি যোগ করে প্রিপেয়ারিং, সবশেষে অবজেক্ট বা এক্সটেনশন। মাই লেসন, অর্থাৎ এই সেন্টেন্সটিতে স্ট্রাকচারটিকে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। আমরা দ্বিতীয় সেন্টেন্সটি দেখি। প্রথমে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে ওয়াজ একটা অক্সিলারি ভার্ব বি ভার্ব, তারপরে নট, তারপরে ইট এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ইটিং এবং সবশেষে রাইস। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারটি এই দুটো সেন্টেন্সেই সম্পূর্ণরূপে অনুসরণ করা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে আমরা একটু লক্ষ্য করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার অর্থাৎ অক্সিলারি ভার্ব প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে এবং সব প্রিন্সিপাল ভার্বের পরে বাকি যে অংশ আছে সেই অংশ বসে যাবে এবং সবশেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে।
যেমন was I preparing my lesson, আমি কি আমার পড়া তৈরি করিতেছিলাম। তারপরে আছে was he not eating rice, সে কি ভাত খাইতেছিল না। সেক্ষেত্রে বন্ধুরা এখানে লক্ষ্য করো, প্রথমে রয়েছে অক্সিলারি ভার্ব was বা are এর যে কোনো একটা, এখানে রয়েছে was, তারপরে রয়েছে সাবজেক্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে রয়েছে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, এখানে প্রিপেয়ার প্রিন্সিপাল ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রিপেয়ারিং বসেছে, এবং সবশেষে অবজেক্ট বা এক্সটেনশন বা প্রিন্সিপাল ভার্বের পরে যে অংশটা আছে সেই অংশটা, এবং একদম শেষে যে আমরা শেষ করব কি দিয়ে, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সম্পূর্ণরূপে অনুসরণ করা হয়েছে। আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখি, প্রথমে হচ্ছে ওয়াজ বা ওয়্যার, এখানে ওয়াজ, তারপরে হচ্ছে সাবজেক্ট হি, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে ইটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ইটিং, এবং তারপরে আছে অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পরের যে অংশ সেটা, এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমরা এটা শেষ করেছি। অতএব দুইটা সেন্টেন্সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটিকে, গঠন প্রণালীটিকে সম্পূর্ণরূপে অনুসরণ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আশা করি তোমরা যাই হোক কিছু ধারণা লাভ করেছো। তো এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটু জানার চেষ্টা করব। পাস্ট পারফেক্ট টেন্স, the tense which denotes an action occurred before another action in the past is called past perfect tense. অর্থাৎ যে টেন্স অতীতের কোনো একটি কাজ অন্য একটি কাজের পূর্বে সংঘটিত হয়েছিল বোঝায়, তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। তবে উল্লেখ্য, যে ঘটনাটি পূর্বে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যে ঘটনাটি অপেক্ষাকৃত পরে সংঘটিত হয়েছিল তার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কিরূপ আমরা একটু জানি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ভার্বের রূপটা কি আমরা সেটা একটু জানি। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে হ্যাড বসবে, ভার্ব হিসেবে হ্যাড বসবে, এবং হ্যাডের পরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। এটা হচ্ছে ভার্বের রূপ। আর ভার্বের আগে সাবজেক্ট থাকবে এবং শেষে যে অবজেক্ট বা এক্সটেনশন এগুলো থাকতে পারে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখে আরো একটু স্পষ্ট হই। যেমন দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর হি রিচড, সে আসার পূর্বেই ট্রেনটি ছাড়িয়া চলিয়া গেল, বা ট্রেনটি ছেড়ে গেল। সে আসার পূর্বেই ট্রেনটি ছেড়ে গেল। পরবর্তীতে আছে আই ফিনিশড মাই রাইটিং আফটার হি হ্যাড কাম। I finished my writing after he had come. সে আসার পূর্বেই আমি আমার লেখা শেষ করিয়াছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সটিতে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে পাস্ট পারফেক্ট টেন্সটা রয়েছে প্রথমে, এবং পরে রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে প্রথমে রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পরে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সটিতে রয়েছে বিফোর এবং পরের সেন্টেন্সটিতে রয়েছে
আফটার। তাহলে আমরা বলতে পারি যদি পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা বিফোর দিয়ে যুক্ত থাকে তাহলে বিফোরের পূর্বের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি আবারও বলছি, যদি পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর দিয়ে দুটো ঘটনাকে যুক্ত করা থাকে, অর্থাৎ বিফোরের আগে একটা ঘটনা এবং পরে একটা ঘটনা থাকে, তাহলে বিফোরের আগে যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরে যে ঘটনাটা রয়েছে সেই ঘটনার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে লক্ষ্য করি, আফটার দিয়ে দুটো ঘটনা যুক্ত রয়েছে। আফটার দিয়ে যদি পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা যুক্ত থাকে তাহলে আফটারের পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমি আবারও বলছি, আফটার দিয়ে যদি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো ঘটনা যুক্ত থাকে তাহলে আফটারের পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে বন্ধুরা, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি দুটো ঘটনার উল্লেখ থাকে, অর্থাৎ অতীতের কোনো একটি কাজ অন্য একটি কাজের পূর্বে সংঘটিত হয়েছিল বোঝায়। যে কাজটি পূর্বে সংঘটিত হবে সেই কাজটির পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যেটি পরে সংঘটিত হবে সেই কাজটির পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে বিফোর দিয়ে যুক্ত হলে দুইটা ঘটনা যদি বিফোর দিয়ে যুক্ত হয় তাহলে বিফোরের পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন হবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর হি রিচড, অর্থাৎ সে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে গেল। তাহলে কোন ঘটনাটা আগে ঘটতেছে, তার পৌঁছানো না ট্রেন আগে ছাড়া? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সে পৌঁছানোর পূর্বে, অর্থাৎ সে স্টেশনে যখন পৌঁছালো তখন দেখলো ট্রেন ছেড়ে চলে গেছে, অর্থাৎ সে পৌঁছানোর পূর্বে ট্রেন ছাড়ার কাজটা ঘটেছে। অতএব বিফোর দিয়ে যদি যুক্ত থাকে দুটো ঘটনা তাহলে বিফোরের পূর্বে যে ঘটনাটাকে থাকে সেই ঘটনাটাই পূর্বে ঘটে থাকে। এই জন্যে বিফোরের পূর্বের অংশকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয় আর পরের অংশকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। আর আফটার দিয়ে যদি দুটো ঘটনা যুক্ত থাকে তাহলে আফটারের পূর্বের অংশকে পাস্ট ইনডিফিনিট করতে হয় এবং পরের অংশকে পাস্ট পারফেক্ট করতে হয়। কেন করতে হয় আমরা একটু লক্ষ্য করি। I finished my writing after he had come. সে আসার পর আমি আমার লেখা শেষ করেছিলাম, অর্থাৎ সে আসলো তারপর, অর্থাৎ সে আসার পরে আমার লেখার কাজটা সম্পন্ন হলো। তাহলে কোন কাজটা আগে সম্পন্ন হলো? আমার লেখার কাজ যখন সম্পন্ন হলো তার আগে সে এসে গেল। তাহলে কোন ঘটনাটা পূর্বে ঘটতেছে? তার আসাটা আগে ঘটতেছে আর আমার লেখার কাজটা পরে ঘটতেছে। লেখা শেষ হওয়ার কাজটা ঘটতেছে পরে। তাহলে আফটার দিয়ে যদি দুটো ঘটনা যুক্ত থাকে তাহলে আফটারের পূর্বের অংশ পরে ঘটে এবং আফটারের পরের অংশ আগে ঘটে এবং আফটারের পরে যে অংশটাকে সেটা আগে ঘটে বিধায় সেটার পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আফটারের পূর্বে যে অংশটা থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অন্তত বুঝতে পেরেছ।
past perfect continuous tense. The tense which denotes an action which began before a certain point in the past and continued up to that time is called past perfect continuous tense. অর্থাৎ যে টেন্স অতীতের কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে ওই সময় পর্যন্তই চলছিল বোঝায়। অর্থাৎ যে সময়ের পূর্বে আরম্ভ হয়েছে এবং সেই সময় পর্যন্তই কোনো বিশেষ ঘটনার সঙ্গে সম্পৃক্ত যে সময়, সেই ঘটনার পর্যন্ত, ঘটনা শেষ হওয়া পর্যন্ত কাজটি চলছিল, এরূপ বোঝাবে। যে টেন্স অতীতের কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝায়, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চলো আমরা উদাহরণ দেখি, তাহলে আরো আমরা পরিষ্কার হতে পারবো। such as Mr. Roy had been teaching there for 5 years. I had been reading before they came. Mr. Roy had been teaching there for 5 years. Mr. Roy সেখানে 5 বছর যাবত শিক্ষাদান করছিলেন বা পড়াইতেছিলেন। I had been reading before they came. তারা আসার পূর্ব পর্যন্ত আমি পড়াশোনা করিতেছিলাম, অর্থাৎ আমি পড়িতেছিলাম। তো মিস্টার রয় হ্যাড বিন টিচিং দেয়ার ফর 5 years. 5 বছর একটা সময়, একটা বিশেষ সময়। এই 5 বছর পর্যন্ত, 5 বছরের শেষ পর্যন্ত তিনি সেখানে 5 বছর যে সময়টা, এই সময়টা ধরিয়ে তিনি পড়াইতেছিলেন। অর্থাৎ 5 বছর এই যে সময়টা, এই সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত, এর শুরু এবং শেষ, এর মাঝখানে যতটা ব্যবধান, এই পুরো সময়টা ধরে তিনি ওখানে পড়াইতেছিলেন। অর্থাৎ 5 বছর হচ্ছে বিশেষ সময়, এবং এই 5 বছরের মধ্যবর্তী যে অংশ বা 5 বছরের শুরু এবং শেষ, এই পুরো সময়টা জুড়ে তিনি সেখানে পড়াইতেছিলেন। অর্থাৎ এই পুরো সময়টা ধরে তার কাজ রানিং ছিল, অর্থাৎ তার কাজটা চলিতেছিল। I had been reading, অর্থাৎ আমার যে পড়ার কাজটি চলিতেছিল সেটা তাদের আসা পর্যন্ত চলিতেছিল। অর্থাৎ তাদের আসার যে সময়টা সেটা হচ্ছে একটা বিশেষ সময়, এই বিশেষ সময় পর্যন্ত পড়ার কাজটা চলিতেছিল। পড়ার কাজটা অবশ্যই এই বিশেষ সময়ের আগেই শুরু হয়েছিল, এবং বিশেষ যে সময়, সেই সময় পর্যন্তই পড়ার কাজটি চলিতেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে আমি সক্ষম হয়েছি। তোমরা আরো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। এখানে একটা কথা বলা দরকার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি দুটি কাজের উল্লেখ থাকে, তবে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটির পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং পরে সংঘটিত কাজটির পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্বিতীয় সেন্টেন্সটাই তোমরা লক্ষ্য করো, I had been reading, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের রূপ হচ্ছে প্রথমে হ্যাড বিন, তারপরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকে। তাহলে সেই অনুযায়ী আমরা দ্বিতীয় সেন্টেন্সটাই লক্ষ্য করি। প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্বের যে রূপ হ্যাড বিন আছে, তারপরে রিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তার বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে, সেটাও আছে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের যে রূপ সেটা এখানে সম্পন্ন হয়েছে। প্রথমে সাবজেক্ট আছে, তারপরে হ্যাড বিন আছে, তারপরে রিডিং আছে,
তারপরে বিফোর আছে, তারপরে দে কেম আছে। এখানে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এখানে কিন্তু দুটো ঘটনার উল্লেখ রয়েছে। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনার উল্লেখ দেখেছি, এখানেও দেখো দুটো ঘটনার উল্লেখ আছে। আই হ্যাড বিন রিডিং এটা একটা ঘটনা, এবং বিফোর হচ্ছে এই ঘটনা, এবং পরবর্তী দে কেম যে ঘটনাটা আছে এই দুটো ঘটনাকে যুক্ত করেছে। তাহলে আই হ্যাড বিন রিডিং একটা ঘটনা এবং দে কেম আর একটা ঘটনা। এই দুটো ঘটনা একটা আগে ঘটেছে এবং একটা পরে ঘটেছে। তাহলে এখানে দুটো ঘটনার উল্লেখ রয়েছে, এবং দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা ঘটেছে? আই হ্যাড বিন রিডিং, আমি পড়িতেছিলাম, তাহলে আমার পড়ার কাজটা আগে চলিতেছিল। এবং তাদের দে কেম, তারা এসেছিল, তাদের যে আশা কাজটা, এই আশা কাজটা যখন আসলো তখনই ঘটলো, কিন্তু তাদের আসার একটা বিশেষ, তাদের আসার যে সময়টা, এই সময়টা বিশেষ সময়, এবং এই বিশেষ সময়ে তারা আসলো, এবং তারা আসার আগেই আমার পড়ার কাজটা চলিতেছিল। অতএব দুটো ঘটনার পড়ার যে ঘটনাটা, পড়ার কাজ চলিতেছিল, এই যে ঘটনাটা, এই ঘটনাটা পূর্বে সংঘটিত হয়েছিল বিধায় এটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং দে কেম, তাদের আশা কাজটা পরে ঘটেছিল বিধায় দে কেমটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানেও শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো বিফোর দিয়ে যুক্ত আছে। বিফোরের আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখেছি বিফোরের আগে যে অংশটা সেটার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হয়। এখানেও ঠিক তদ্রূপ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই রকম, বিফোরের আগে যেটা থাকবে সেইটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এবং পরে যেটা থাকবে সেইটার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অনুরূপভাবে আফটারের আগে যে অংশটা থাকবে সেইটার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং আফটারের পরে যে অংশটা থাকবে সেইটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যেটা আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আলোচনা করেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের সামনে যে আলোচনাটা আমি করলাম তাতে তোমরা অবশ্যই কিছু না কিছু উপকৃত অবশ্যই হবে। তো আলোচনা শেষে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিতে চাই, যে বাড়ির কাজটা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে, এই অনুযায়ী পড়াশোনা করবে। তাহলে বাড়ির কাজটা কি আছে? প্র্যাকটিস মোর অ্যান্ড মোর উইথ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বেশি বেশি অনুশীলন করো। কি নিয়ে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বাড়ির কাজটা দেওয়ার উদ্দেশ্য কি তা তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে আরো বেশি বেশি করো, আরো বেশি বেশি জানো, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। পরবর্তীতে এই টেন্সের উপরেই পার্ট 4-এ ফিউচার টেন্সের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।